স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন বাজেটের ১৬ আনা অনুষ্ঠানে। গতকাল থেকে এই আয়োজন আমাদের শুরু হয়েছে, চলবে বাজেটের পরদিন পর্যন্ত। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, আমরা আজ আলোচনা করতে চাই ব্যবসা বাণিজ্য নিয়ে। আসলে ব্যবসায়ীরা কি ভাবছেন যে আগামী বাজেটে সেটি ব্যবসা বান্ধব হবে নাকি আবারও করের বোঝা চাপবে ব্যবসায়ীদের উপর। এটি নিয়ে আমাদের হাতে প্রতিবেদন আছে। তবে আমাদের সাথে একজন অতিথি এরই মধ্যে যুক্ত হয়েছেন। তিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান। আমরা স্বাগত জানাচ্ছি জনাব রিজওয়ান রহমান। আপনি দেশের বাইরে থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে কিছুক্ষণের মধ্যেই এসে যুক্ত হবেন অর্থনীতিবিদ ডক্টর মাসুর রিয়াজ, তিনি পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান। এই ফাঁকে আমরা একটি প্রতিবেদন দেখতে চাই। ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে আগামী বাজেটে সহায়ক নীতি কৌশল চান ব্যবসায়ীরা। রপ্তানিমুখী শিল্পে কর রেয়াত প্রত্যাহার না করার দাবি তাদের। আশা করছেন ব্যবসা ও বিনিয়োগ বান্ধব কর কাঠামো দেবে সরকার। ব্যবসা সহজীকরণে থাকবে বিশেষ উদ্যোগ। বাজেট ঘিরে ব্যবসায়ীদের ভাবনার কথা জানাচ্ছেন রিয়াজ সুমন। রাজধানী ঢাকা যেন আন্দোলনের শহর। প্রতিদিনই কোনো না কোনো দাবি, রাস্তা অবরোধ, তীব্র যানজট। ফলাফল জনজীবনে দুর্ভোগ আর ব্যবসা বাণিজ্যে ধীরগতি। শুধু রাজনৈতিক অস্থিরতাই নয়, গ্যাস বিদ্যুতের সংকট, উচ্চ সুদহার কিংবা বৈশ্বিক অনিশ্চয়তা সব মিলে এতটা চাপের মুখে খুব কম সময়ে পার করেছেন দেশের ব্যবসায়ীরা। এমন বাস্তবতায় আসছে বাজেটে কিছুটা স্বস্তির খোঁজে উদ্যোক্তারা। আমরা প্রত্যাশা করি যে একটা বাজেট যখন দেওয়া হবে সেটাতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, মানুষের জীবন মানের উন্নয়ন হবে, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন তার একটা নির্দিষ্ট গতিতে চলবে। যেই সরকারের চরিত্র সম্বন্ধে আমরা জানি না, চরিত্র বলতে রাজনৈতিক চরিত্রের বৈশিষ্ট্য আমরা জানি না, তাদের কাছে আমরা কোন আঙ্গিকে প্রত্যাশা করব। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি আর ভারতের বৈরী মনোভাবে এমনিতেই চাপে আছেন রপ্তানিকারকরা। তাই প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে এখনই কর রেয়াত প্রত্যাহার না করার দাবি ব্যবসায়ীদের। সেই সাথে আসছে বাজেটে উচ্ছে কর, ভ্যাট ও কর্পোরেট কর হারে স্বস্তি চান তারা। ট্যাক্সেশন বর্তমানে যে সিস্টেমে চলছে, এটা কোনো রকমের সিস্টেম আমি এটার বলবো না। এটা একটা জোর করে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার মতো একটা সিস্টেম সেখানে আছে। আমার যে বিভিন্ন কেনাকাটার উপরে আমার কাছ থেকে ভ্যাট চাওয়া হচ্ছে, তো আমি কেনাকাটাটা কি জন্য করছি? আমার এই রপ্তানির জন্যই তো করেছি। তাহলে সেখানে আপনি ভ্যাট চাচ্ছেন কেন? আমার ব্যালেন্স শিট নিয়ে ওখানে একটা রীতিমতো অত্যাচার চলে। করের নেটটা যদি বড় করেন তাহলে কিন্তু এমনি সরকারি ইনকাম বেড়ে যাবে। যিনি কর দেয় তাকেই কর দিতে বাধ্য করবেন, নাকি যিনি এখনো করের আওতায় আসে নাই তাকে করের আওতায় নিয়ে আসতে হবে? এগুলো এখন সবার মধ্যে এই বোধ শক্তি এসেছে যে আমাদের কর কাঠামোটাকেও একটা সংস্কারের দরকার। বর্তমান অস্থির পরিস্থিতিতে শুধু দেশীয় উদ্যোক্তারাই নয়, মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরাও। হিসেব বলছে অর্থ বছরের প্রথম ৮ মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে ২০% বেশি। তাই বিনিয়োগ আকর্ষণে পরিবেশ ফিরিয়ে আনার দাবি ব্যবসায়ীদের। বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার সেটা তো আমি মনে করি না বাংলাদেশে এই মুহূর্তে আছে। আপনি যদি মনে করেন যে ভাই আমি একটা বিনিয়োগ করব, এখানে ৩০০ লোক চাকরি করবে, কোন দিন ধর্মঘট হয়, কোন দিন চাঁদাবাজ আসি আমার কাছে টাকা চায়, কোন দিন আমাকে মেরে ফেলায়, তো এখানে পাগলও আসবে বিনিয়োগ করার জন্য। বাজেটে ব্যবসার ব্যয় কমিয়ে আনা, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, শিপিং ব্যয় সহ পরিবহনের খরচ হ্রাস এবং স্বচ্ছতা ও সুশাসনের দাবি ব্যবসায়ীদের। ব্যবসা, বিনিয়োগ এবং শিল্প বান্ধব একটি বাজেট দেখতে চান ব্যবসায়ীরা। একই সঙ্গে কর হার কমিয়ে সব ক্ষেত্রে অটোমেশন চালুর একটি সুস্পষ্ট দিক নির্দেশনা দেখতে চান তারা। এছাড়া ব্যাংকের উচ্চ ঋণের সুদহার যাতে না বাড়ে সেই দাবিও আছে তাদের। নিউজ 24 ঢাকা। দর্শক, প্রতিবেদনে আমরা দেখছিলাম যে ব্যবসায়ীরা আসলে বলছেন যে এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার বিষয় সেটি হচ্ছে যে রাজনৈতিক এবং সামাজিক যে অস্থিরতা চলছে সেটির কারণে ব্যবসা বাণিজ্যের পরিবেশ আসলে ব্যাহত হচ্ছে এবং সেটির
কারণে বিনিয়োগে স্থবিরতা রয়েছে, ব্যবসা বাণিজ্যের ধীরগতি, সেটি আমরা প্রতিবেদন দেখছিলাম। এর মধ্যে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাসুর রিয়াজ। জনাব মাসুর রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনায় যেতে চাই, আমাদের সাথে জনাব রিজন রহমান আছেন, তার কাছে আমরা শুরুতে যাই। তিনি দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রথমে তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে ব্যবসা বাণিজ্যের যেই পরিস্থিতি, ওনারা আসলে কেমন আছেন প্রথমে একটু জানতে চাই। জনাব রিজওয়ান, আপনার কাছ থেকে জানতে চাই আসলে আপনারা ব্যবসায়ীরা কেমন আছেন? আমি শুধু আপনার শেষ প্রশ্নটা শুনতে পেরেছি যে ব্যবসায়ীরা কেমন আছেন। আপনাদের দুটো স্পিকার বারবার এখানে আওয়াজ আসতেছে, একটা স্পিকার অফ করে দিতে হবে, ডুয়াল সাউন্ড পাচ্ছি আমরা। জি, আমি আমাদের প্রযোজকদেরকে বলবো যে এই ব্যাপারে একটু আপনারা দেখবেন, ব্যবস্থা নেবেন। আমি জনাব রিজওয়ানুর রহমান, আপনি যদি এখন শুনতে পান, আপনি যেটি জানতে চাইবো যে শুরুতেই আসলে আপনারা আসলে কেমন আছেন? আমরা প্রতিবেদনে অনেক কিছুই দেখছিলাম, সেই পরিস্থিতিতে এই মুহূর্তে আসলে কি অবস্থা আপনাদের? আপনাদের সাউন্ডটা ঠিক মতো আসছে না, হঠাৎ করে দুটো স্পিকার থেকে আপনাদের সাউন্ড আসছে। আমি কিছু জি, আমরা আপনার কাছে আসবো। আমরা তাহলে এই ফাঁকে জনাব মাসুর রিয়াজ, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে আমি আসলে শুনতে পারলে ভালো হতো, যেহেতু উনি একজন ব্যবসায়ী আমাদের সাথে ছিলেন, উনি আসলে কি অবস্থা এখন। আপনি অর্থনীতিবিদ হিসেবে আপনি ব্যবসার সাথে প্রাইভেট সেক্টর নিয়ে আসলে খুব বেশি সম্পৃক্ত, সরাসরি আমরা দেখেছি বিভিন্ন ধরনের কাজ করেছেন। প্রাইভেট সেক্টরের এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যাটা কোথায়? দেখেন, আপনাকে ধন্যবাদ। প্রাইভেট সেক্টর, আমাদের অর্থনীতিটা তো পুরোটাই বেসরকারি খাত নির্ভর অর্থনীতি। তাহলে অর্থনীতি এবং বেসরকারি খাত, এটা দিস টু গো হ্যান্ড ইন হ্যান্ড বাংলাদেশে, বা বাংলাদেশের মতো দেশ যেখানে বেসরকারি খাত নির্ভর অর্থনীতি চাকা পরিচালিত হয়। তো ওভারঅল বেসরকারি খাতের কয়েকটা জায়গায় আমার মনে হয় সমস্যা আছে, কিছু নতুন, কিছু পুরনো, কিছু গত কয়েক বছরের আমরা আছি। প্রথমে আমি বলি, যেটা গত 2 বা 3 বছর ধরে আমরা ব্যবসায়ীরা এবং অর্থনীতি একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের যে অভিঘাত সেটার মধ্যে আছে। সেখান থেকে অগাস্ট মাস থেকে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে নতুন নেতৃত্ব, তাদের কিছু বলিষ্ঠ পদক্ষেপের কারণে কিছু কিছু জায়গায় ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে, যেমন ব্যালেন্স অফ পেমেন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ফরেন এক্সচেঞ্জের স্টেবিলিটি, রিজার্ভের পতন রোধ। ঠিক শক্তিশালী হয়নি, কিন্তু পতন রোধ করা গেছে। কিন্তু এই ওভারঅল যে ম্যাক্রো চ্যালেঞ্জ, যেটা ব্যালেন্স অফ পেমেন্ট, ইনফ্লেশন, ফরেন এক্সচেঞ্জের ভ্যালু লস বা টাকার ভ্যালু লস, ডেপ্রিসিয়েশন, এগুলো দিয়ে শুরু হয়েছিল, সেই ম্যাক্রো চ্যালেঞ্জটা কিন্তু পুরোপুরি এখনো আমরা বের হওয়া ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে। সো সেইটার একটা অভিঘাত আছে প্রাইভেট সেক্টরের উপর। বিশেষ করে এরকম ম্যাক্রো চ্যালেঞ্জ যখন থাকে, তখন বিনিয়োগকারীরা, লোকাল বা ফরেন ইনভেস্টর, নতুন বিনিয়োগ বা এক্সপ্যানশনে যেতে চায় না। দ্বিতীয়ত, আমাদের লং টার্ম দুর্বলতা বেসরকারি খাতের জন্য, আমাদের বিনিয়োগ পরিবেশ, আমাদের বাণিজ্যের সক্ষমতা সেই জায়গায় রয়ে গেছে। আমাদের যে বিনিয়োগ পরিবেশ, সেটা অনেকে বলে ঘুণে ধরা। এটার যে অনেক ল আছে, অনেক রেগুলেশনস, রুলস আছে, যেগুলা ফেসিলিটেটিভ না, এটা ব্যবসা সহায়ক না, এটা খুবই ব্যবসার গতিরোধ করে, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যকে স্লো করে দেয়, বিনিয়োগকে স্লো করে দেয়। আবার সেগুলোর এনফোর্সমেন্ট, যেগুলোর প্রয়োগের ক্ষেত্রে গিয়ে বিভিন্ন ধরনের ল্যাক অফ ক্ল্যারিটি, টাইম, আনস্পেসিফিক টাইম, এবং হঠাৎ পরিবর্তন, যেটাকে আমরা বলি রেগুলেটরি প্রেডিক্টেবিলিটি, সেই জিনিসগুলো রয়ে গেছে। তার সাথে অবকাঠামো আছে। আপনি জানেন, এনার্জি, বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে সংকটে আছে এনার্জি। আমাদের এটার ফলাফলটা অবশ্য আমাদের, এটার কারণটা 2016-17 থেকে এনার্জি সেক্টরে বেশ ভুল পলিসি এবং কিছু ক্ষেত্রে লুটপাট, এগুলোর একটা ওভারঅল ইম্প্যাক্ট এই মুহূর্তে আমাদের গ্যাস সাপ্লাইয়ে পড়েছে। সো গ্যাস নির্ভর যে শিল্পগুলো, বিশেষ করে টেক্সটাইল, নিট কম্পোজিট, স্টিল, সেরামিক্স, সিমেন্ট, যাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যারা ক্লিংকার বানায়, এরা প্রায় সবাই এখন ভুগছে। টেক্সটাইলে অ্যাভারেজে 40%, নিট কম্পোজিট সহ 40% আউটপুট ড্রপ করে গেছে। সো আমাদের এই এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, আর তার সাথে সাথে রপ্তানির ক্ষেত্রে আমাদের রপ্তানির যে প্রতিযোগিতার সক্ষমতা, সেখানে আমাদের সবচাইতে বেশি ইনএফিসিয়েন্সি বা কস্ট আসে, বা টাইম আসে আমাদের লজিস্টিক্স কাঠামো থেকে, ইনফ্রাস্ট্রাকচার এবং সার্ভিসের।
এইগুলো সব কিছুই আমাদের বহু বছরের দুর্বলতা, এগুলোতে হাত দেওয়া হয়নি, সেটাও আমাদের ব্যবসা বাণিজ্যকে বিঘ্নিত করছে। জি, আমরা একটু এই মুহূর্তে একটা কার্ড দেখতে চাই যেখানে আসলে জেট্রো, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন, তাদের একটি এই মুহূর্তে, আচ্ছা আমরা একটু পরে দেখছি। আমরা এই মুহূর্তে একটু চট্টগ্রামে যেতে চাই, কারণ হচ্ছে যেটি বলছিলাম, আমরা এই মুহূর্তে আসলে সব ধরনের মানে প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন, প্রতিদিনই কোনো না কোনো, এবং সরকারের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে এই মুহূর্তে আন্দোলন চলছে। চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে আন্দোলন চলছে। আমরা একটু দেখতে চাই যে টার্মিনালে বিদেশিদের লিজ দেওয়ার যে সিদ্ধান্ত, তার প্রতিবাদে বন্দর ভবনের গেটে অবস্থান করছেন জাতীয়তাবাদী শ্রমিক দল। এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই। সহকর্মী ইশতিয়াক শান আছেন সেখানে। কেমন এবং সেখানে কার্যক্রম কি ব্যাহত হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে বন্দর নিয়ে যে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়, স্বাভাবিকভাবেই কিন্তু আসলে যেখানে যে আমদানি এবং রপ্তানি, তার মধ্যে কিছুটা আসলে প্রভাব সবসময় পড়ে থাকে। তো সেই ক্ষেত্রে বন্দর নিয়ে যে ধোঁয়াশাটি আসলে সৃষ্টি হয়েছে, এখানে যারা আসলে আন্দোলনরত যে সকল কর্মচারীরা রয়েছেন, তারা আসলে যেটি বলছেন যে বন্দরের যে কয়েকটি টার্মিনাল রয়েছে, তার মধ্যে নিউমোরিং সহ যেটি এনসিটি টার্মিনাল, সেটি যদি বিদেশিদের হাতে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু বন্দরের যে স্বাভাবিক যে কর্মক্ষমতা রয়েছে, সেটি কিন্তু নিউমোরিং টার্মিনাল অর্থাৎ এনসিটি টার্মিনালটি কিন্তু খুব স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে এবং এটি একটি স্বাবলম্বী টার্মিনাল। সেই ক্ষেত্রে এই টার্মিনালটি বিদেশিদের হাতে দেওয়াটি অনেকটা অযৌক্তিক বলে আসলে তারা বলছেন। এই ক্ষেত্রে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সাবেক সিবিএর নেতৃবৃন্দরা কিন্তু এখানে বরাবরের মতো আন্দোলন করে যাচ্ছে বিগত সপ্তাহ ধরে, এবং তারা এই সপ্তাহে কিন্তু আসলে আরও কঠোর আন্দোলনের তারা ডাক দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে এই আন্দোলন যদি মেনে নেওয়া না, তাদের আন্দোলনের দাবি যদি মেনে নেওয়া না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে আন্দোলন সেটি আরও জোরদার করা হবে। সেক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই যে আপনাদের আন্দোলনটি আসলে এখন কি পর্যন্ত কি নিয়ে চলছেন এবং এখন কি ধরনের দেখুন, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা বিবৃতি দিয়েছে। তার এই বিবৃতিটা ক্লিয়ার নয়, তাকে স্পষ্ট করতে হবে এবং ক্লিয়ার বলতে হবে চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি এবং হেভি লিফট ইয়ার্ড সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে না, এবং দেশি বিদেশি কোনো প্রাইভেটাইজেশনকেই আমরা সমর্থন করি না। এমত অবস্থায় যদি এই ডিক্লারেশনটা ক্লিয়ার না আসে, তাহলে আগামীকালকে আমরা যে সড়ক অবরোধের কর্মসূচি দিয়েছি সেটি এখনও অব্যাহত আছে, এবং আমরা আগামী 28 তারিখ আবারও বিক্ষোভ সমাবেশের হয়তো ডাক দিতে পারি। তো এটা আমাদের আন্দোলনের ছিল না। যদি আমাদেরকে বাধ্য করা হয়, তাহলে আমরা আগামীকালকের সড়ক অবরোধ, আগামী 28 তারিখ বিক্ষোভ সমাবেশের আমরা আবার পুনরায় ঘোষণা করছি। এবং তন্মধ্যে যদি স্পষ্ট ঘোষণা না আসে, আমরা ঈদের পর থেকে চট্টগ্রাম বন্দরে কলম বিরতি সহ শাটডাউনের দিকে আমরা হয়তো যেতে পারি। যদি যেতে হয়, তাহলে আমাদেরকে কর্তৃপক্ষ এবং সরকার এই শাটডাউনের দিকে, বন্দর বন্ধের দিকে আমাদেরকে ধাবিত করতেছে, উস্কাচ্ছে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি নিশ্চয়ই শুনছিলেন এখানে যে নেতৃবৃন্দরা রয়েছেন, তারা যেটি বলছেন যে এই যে আন্দোলনটি আসলে যেভাবে আসলে তারা যে দাবি নিয়ে আসলে করছেন, সেই দাবি যদি আসলে পূরণ করা না হয়, অর্থাৎ যদি পরিষ্কার কোনো যদি এই দাবি সম্পর্কে যদি আসলে ঘোষণা না আসে, সেই ক্ষেত্রে তারা বন্দরকে আসলে শাটডাউনের হুমকি দিচ্ছেন। স্বাভাবিকভাবে এতে করে আসলে যে বন্দর নিয়ে যে ধোঁয়াশা, এতে করে কিন্তু আসলে যে আমদানি রপ্তানিতে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন আসলে সংশ্লিষ্টরা। তো চট্টগ্রাম থেকে আমার কাছে এই ছিল আসলে বন্দরের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে জনাব মাসুর, মানে আরও একটি প্রতিষ্ঠানে, এবং তারা যে ধরনের আজকে কর্মসূচির কথা বললেন যে তারাও কলম বিরতিতে যেতে চান, মানে চট্টগ্রাম বন্দরের মতো একটা প্রতিষ্ঠান, আমরা এনবিআর এর অবস্থা দেখছি। এই ধরনের সিচুয়েশন আসলে মানে এটিকে চলতে দেওয়া হচ্ছে কেন? মানে সরকার আসলে এখানে করণীয় কি খুব বেশি কিছু নেই, কারণ এনবিআর এর মতো একটি প্রতিষ্ঠান অকেজো হয়ে আছে। মানে আসলে মানে কি হতে যাচ্ছে তাহলে আগামী দিনের ব্যবসার অবস্থা? না, আসলে এই যে দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ, এগুলা আমরা তো আসলে 5ই অগাস্টের পরবর্তী অভ্যুত্থান পরবর্তী যে মানে আমাদের নতুন বাংলাদেশ, সেই জায়গায় এটা একটা মানে প্রতিনিয়ত বা দৈনন্দিন বিষয় হয়ে গেছে। তো
তো এটার একটা ভালো দিক হলো যে অনেক বছর মানুষ কথা বলতে পারেনি, আপনার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রাইট টু এক্সারসাইজ, মানে ডিফারেন্ট রাইটস, এটা কার্টেল ছিল। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে এটা প্রথম কয়েক মাস হয়েছে, এটা বোধগম্য, কারণ একটা গুমোট জায়গা থেকে বেরিয়ে এসে অনেক বছরের অনেক দিনের মানে দাবি মানে না বলতে পারা বা অপারেশনের ফলে যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছিল সেগুলো তুলে ধরা, সেটা সেই সময় যৌক্তিক ছিল। কিন্তু 10 মাসের মাথায় এসে এটা কিন্তু আমার মনে হয় আপনি আমার সাথে এগ্রি করবেন, এটা কিছু কমা শুরু করেছিল ডিসেম্বর জানুয়ারি নাগাদ, যেখানে আমরা খুব আশ্বস্ত হচ্ছিলাম যে এগুলো একটা হয়তো আস্তে আস্তে একটা স্বাভাবিক পর্যায়ে যাচ্ছে। কিন্তু গত 1-2 মাসে দেখা যাচ্ছে এগুলো আবার নতুন করে মানে খুব বেশি করে এটা হচ্ছে। কিন্তু এখন আবার অন্য বিভিন্ন সেন্সিটিভ ইনস্টিটিউশন সেসব জায়গায় হচ্ছে, যেমন এনবিআর এর কথা আপনি বললেন। এই যে একটা খুবই ভালো রিফর্ম ফাইনালি অনেক বছর পরে, এটা অনেক বছরের সব পক্ষ থেকে একটা ডিমান্ড ছিল, কিন্তু এটার কনসেনসাস ছিল না যে রেভিনিউ পলিসি এবং রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনকে আলাদা করা। তো এইবার আমরা খুব আশান্বিত হয়েছিলাম, কারণ আমরা দেখছিলাম শুধু আইএমএফ বলেছে তা না, শুধু বাংলাদেশের অর্থনীতিবিদ ব্যবসায়ীরা চাচ্ছিল তা না, সরকারের ভেতরেও বিভিন্ন পক্ষ, সেটা সরকার, নীতি নির্ধারক, এনবিআর এর নেতৃত্ব, অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্ব এবং এনবিআর এর সংক্রান্ত যে আমাদের ট্যাক্স এবং ভ্যাট কাস্টমস যে অফিসারসরা আছে, সবাই কিন্তু এটা মানে খুব সানন্দে গ্রহণ করেছিল। সেই জন্য আমরা ভাবছিলাম যে এত বড় একটা রিফর্ম এত সুন্দরভাবে হচ্ছে, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে দেখা যাচ্ছে যে ডিসএগ্রিমেন্ট হচ্ছে 2-1টা বিষয় নিয়ে। তো আমার মনে হয় দুই পক্ষকেই খুব দ্রুত আলোচনায় বসতে হবে সলিউশনকে মাথায় নিয়ে, কারণ রাজস্ব বিভাগের মতো একটা বিভাগ দিনের পর দিন যদি এটা অচল থাকে, এটা পুরো অর্থনীতি, সরকারের নিজস্ব কার্যক্রম এবং এই যে আমরা যে একটা গভর্নেন্সের ধারায় ফেরত আসছি, সেইটার ব্যাপারে যে সিগন্যাল আমাদের দেশবাসী এবং আমাদের পৃথিবীর আমাদের বন্ধুদের, আমাদের ইকোনমিক পার্টনারদেরকে, সেই কনফিডেন্সে কিন্তু গভর্নেন্স ফিরে আসার যে কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে সেইটাতে চির ধরবে। আর তার সাথে যদি বন্দর, আমি অলরেডি আজকে দেখলাম নিউজ পেপারে প্রায় 17টা জাহাজ হাজার হাজার কন্টেইনার নিয়ে অলরেডি বিলম্বে পড়ে গেছে, কারণ ওই যে এনবিআর সংক্রান্ত যে আন্দোলন চলছে সেটার কারণে ক্লিয়ারেন্স হচ্ছে না ঠিক মতো। তার সাথে যদি এখন যদি বন্দর নিজেও ধর্মঘটে চলে যায়, আমাদের কিন্তু ম্যাক্রো ইকোনমি, আমি বলেছি আমরা মাত্র ঘুরে দাঁড়ানো শুরু করেছি, আমাদের রিজার্ভের পতনটা ঠেকানো গেছে, এক্সচেঞ্জ রেট স্টেবল আছে। এই সময় যদি আমার এক্সপোর্ট কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, আবার আমার যে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল ইন্টারমিডিয়েট গুডস আসছে বাংলাদেশে, সেটা আবার এক্সপোর্টে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু আমরা আবার যে ঘুরে দাঁড়ানোর পথটা বা আমাদের যে প্রচেষ্টা বা ঘুরে দাঁড়াচ্ছি সেটা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এখানে সরকারের তরফ থেকে সর্বোচ্চ পর্যায় থেকে এবং সর্বোচ্চ এফোর্ট দিয়ে এই ডায়লগে যেতে হবে, সব পক্ষকে কনসেনসাসে এনেই সামনের দিকে আগাতে হবে। আমরা আবারও ফিরবো, আমরা বাজেট নিয়ে আলোচনা করব, আমাদের বিরতির সময় হয়েছে। দর্শক, বাজেটের 16 আনায় সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকবে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বাজেটের 16 আনা অনুষ্ঠানে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মাসুর রিয়াজ, অর্থনীতিবিদ, এবং আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন ডিসিসিআর সাবেক সভাপতি রিজওয়ান রহমান। আমরা রিজওয়ান রহমানের কাছে যাব, তার আগে আমরা একটা অর্থ উপদেষ্টার একটা বক্তব্য একটু দেখতে চাই, যে তিনি বলেছেন যে ব্যবসায়ীদের যৌক্তিক কর দিতে হবে, সারা জীবন প্রণোদনা দেওয়া সম্ভব না, আগামী বাজেটে প্রণোদনা কমানো হবে, এটি হচ্ছে তার বক্তব্য। বিপরীতে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, হঠাৎ করে কর রেয়াত তুলে নেওয়া হলে এসএমই ও রপ্তানিমুখী খাত প্রতিযোগিতার সক্ষমতা হারাবে, বরং রেয়াতগুলোকে খাতভিত্তিক ও কার্যকারিতা অনুযায়ী পুনর্গঠন করা উচিত, যাতে সম্ভাবনাময় শিল্পগুলো প্রযুক্তি উৎপাদনশীলতা ও রপ্তানিতে এগিয়ে যেতে পারে। জনাব রিজওয়ান রহমান, এই যে বাজেটের যে সিদ্ধান্তটা আসছে যাচ্ছে, আমরা শুনছি একদিকে বলা হচ্ছে যে ব্যবসা বান্ধব বাজেট হবে, অন্যদিকে কর রেয়াতগুলো কমানো হবে, প্রণোদনা কমানো হবে, এই বিষয়গুলো নিয়ে এখনই কি আসলে এটি সঠিক সময় কিনা এই ধরনের সিদ্ধান্তের? ব্যবসা বান্ধব বাজেট হবে কি হবে না, এটা আমার মনে হয় যারা ব্যবসা করেন তাদের ব্যতীত অন্য কেউ মতামত না দেওয়া থেকে বিরত থাকা ভালো। ব্যবসা বান্ধব হবে কি হবে না সেটা তো আমি বুঝবো, ব্যবসাতে আমি করি, আপনি তো করেন না। আমার মনে হয় ওই মতামত ওনারা অ্যাডভান্স না দেওয়াটা ভালো। আরেকটা বললেন আপনি যে ওই যৌক্তিক কর ব্যবসায়ীদেরকে দিতে হবে, সারা বছর বা সারা জীবন প্রণোদনা দেওয়া সম্ভব না, এটাকে উনি জেনারেলাইজ করে বললেন,
নাকি উনি স্পেসিফিক কোনো গোষ্ঠীকে বা কোনো সেক্টরকে টার্গেট করে বললেন? এগুলো ওনাকে একটু ব্যাখ্যা দিতে হবে। নাহলে হয় কি, আমার মতো ব্যবসায়ী মনে করে, কারণ আমি আজ পর্যন্ত সরকারের থেকে 1 পয়সা প্রণোদনা নিইনি, অথচ আমার অর্থ উপদেষ্টার গাড়িটা আমার ট্যাক্সে কেনা, ওনার আগে পিছে গাড়ি, ওনার পুলিশ বহর, ওনার যেসব সুবিধা, এগুলো সব আমার ট্যাক্সে হয়। আমি ওনার থেকে প্রণোদনা নিয়ে ওনাকে এগুলো দিইনি। আমি মনে করি আমি যৌক্তিক কর দিই। যৌক্তিক কর কে দেয় আর কে দেয় না, এটা ব্যবসায়ীরা ঠিক করবে। আমি সরি, ফাইন্যান্স মিনিস্টার ঠিক করবে না, এটা উনি বললে হবে না। ওনাকে বলেন ব্যবসায়ীদের সামনে বসে এই কথাটা বলতে, তখন উনি বুঝবে যে এটা রিপারকাশনটা কি হবে। আই থিঙ্ক যে এই ধরনের স্টেটমেন্ট করাটা একেবারে যৌক্তিক না। বাংলাদেশ ইজ নাও এট আ ক্রস রোড। এই সময়ে আপনি যদি এই ধরনের অ্যাকশন নিতে যান, আপনারা আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, আপনি নিজের ঘর কন্ট্রোল করতে পারেন না। আপনি পলিসি মানে অ্যাডমিনিস্ট্রেশনকে ভাঙতে গিয়ে আপনার এনবিআর বন্ধ হয়ে গেছে, আর আপনি আমাদেরকে বোঝাচ্ছেন কোনটা যৌক্তিক আর কোনটা অযৌক্তিক। এইসব ধরনের মকারি ইন দ্য লাস্ট ফিউ মান্থস সবাইকে ক্ষিপ্ত করে দিয়েছে। আজকে আপনি একটা সময় ছিল যে রাজনৈতিক দলগুলো ক্ষিপ্ত হয়ে গেছে, ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে গেছে, চাকরিজীবীরা ক্ষিপ্ত হয়ে গেছে, এখন দেখছি এনবিআর নিজে ক্ষিপ্ত হয়ে গেছে। আমার পয়েন্ট হচ্ছে যে আপনি আলোচনা সাপেক্ষে যদি সিদ্ধান্তগুলো নেন, তাহলে এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। অতীতে যেটা হয়েছিল, এসব ধরনের জিনিসপত্র পার্লামেন্টে প্লেস হতো, পার্লামেন্টে আলোচনা হতো, পরের দিন হেডলাইনে ভরপুর হয়ে যেত, ব্যবসায়ীরা ছুটে পড়তো জায়গায় জায়গায়, আলোচনা হতো। এগুলো হচ্ছে না তো, এরকম হচ্ছে না। 2-1টা সেমিনার করে নিউজ করে করে আপনি করছেন, সেটা আমাদের জন্য আসলে যুক্তিসম্পন্ন না। বাট হাউএভার, আমি মনে করি যে এই এট দিস ক্রস রোড অফ বাংলাদেশ অযৌক্তিক কিছু করে তারপরে আপনারা এলডিসি গ্রাজুয়েশন করার জন্য, বিশেষ করে সরকার, বেসরকারি খাত না, সরকার অস্থির হয়ে পড়েছে, বিকজ এখানে মনে হয় সরকারের কিছু বেনিফিট আছে। আমি জানি না ব্যবসায়ীদের এখন কি বেনিফিট, ব্যবসায়ীরা প্রস্তুত না, এবং আমরা রীতিমতো সেটা বলে আসছি। আপনি রপ্তানি খাতগুলোতে কোন জায়গায় সুবিধা দিবেন, কোন জায়গায় সুবিধা দিবেন না, প্রত্যেকটা সংশ্লিষ্ট রপ্তানিকারকের সাথে, প্রত্যেকটা সেক্টরের সাথে আপনি আলোচনা সাপেক্ষে এগুলো করবেন। আপনি হঠাৎ করে একটা জিনিস চাপিয়ে দিবেন, এবং বাংলাদেশ একমাত্র দেশ যেখানে প্রতি বছর ট্যাক্সের আইন কানুন প্রতি বছর পাল্টায়। আপনি বিদেশে যান, আপনি কর্পোরেট ট্যাক্স যখন একবার ঘোষণা দিবেন, এটা 5 বছর 10 বছর 15 বছরে চেঞ্জ হয় না, বিকজ ব্যবসায়ীরা পরিকল্পনা করে, তারা লং টার্ম ফোরকাস্টিং করে। আপনি বছরের মাঝখানে আমার ট্যাক্স পাল্টা দিলেন জুন মাসে, আমি তো জানুয়ারি থেকে আমার ফোরকাস্ট শুরু করে দিয়েছি। এভাবে যদি আপনি আমাকে একটা স্পটে ফেলে দেন, তখন তো আমার ব্যবসা পরিকল্পনা করতে অসুবিধা হয়। আমি যখন 2 বছর আগে 9% লোন নিয়েছি, আমি এখন 15% লোন ফেরত দিচ্ছি, সেটা তো আমি আমার অ্যাকাউন্ট ফর করিনি। এই খরচটা আমাকে কে দিবে? তারপরে আপনি বলছেন যে আপনি প্রণোদনা দেবেন না, আপনি প্রণোদনা দিবেন না, আপনি রাষ্ট্র বন্ধ করে রাখছেন এতদিন ধরে, আপনি প্রণোদনা দিবেন না, তো কে প্রণোদনা দিবে? আপনি বললে তো হবে না। এগুলো আপনারা কাদের সাথে আলোচনা করে এইসব সিদ্ধান্তে আসেন এটা আমরা জানি না, বাট আমি লিখিত গ্যারেন্টি দিতে পারবো যে আপনারা ব্যবসায়ীদের সাথে কথা বলে এই ধরনের সিদ্ধান্তে আসে না আমাদের অর্থ উপদেষ্টা। এটা উনি বললে হবে না, ওনাকে বুঝে শুনে এগুলো বলা উচিত। জি, আমরা শুনলাম যে রিজওয়ানুর রহমান বেশ ক্ষোভ ঝাড়লেন এবং যৌক্তিকভাবে উনি ওনার জায়গাটা পরিষ্কার করলেন, কারণ আসলে ব্যবসা বান্ধব হবে কিনা বা ব্যবসা করতে কতটা কষ্ট হচ্ছে সেটা ব্যবসায়ীরাই ভালো বলতে পারবে। আপনার কাছে যেটি জানতে চাইবো, এবার তাহলে আসলে সরকারের একটি তো ব্যালেন্স আসতে হবে, কারণ সরকারেরও অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, ব্যবসায়ীদের চাওয়া আছে। যে পরিমাণ পরিস্থিতি তৈরি হয়েছে, উনি বলছেন যে সারা দেশটা এক ধরনের লম্বা সময় বন্ধ হয়েছিল, তাহলে এই সময় আসলে প্রণোদনাটা দরকার কিনা? আমরা কোভিডের সময় দেখেছি নানান ধরনের। তাহলে এইবার আসলে কর কাঠামোটা কেমন হওয়া উচিত বাজেটে? দেখেন, প্রণোদনা বা ইনসেন্টিভ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে এটার ফেজিং আউট বা উইথড্রল, এটা সেন্সিটিভ। এটা করতেও হবে, কিন্তু আবার কখন করা উচিত সেটা নিয়েও খুব সুচিন্তিতভাবে যেতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাই একমাত্র বিষয় না, ওভারঅল যে আমাদের ট্যাক্স এনভায়রনমেন্ট, সেখানে আমাদের ব্যবসায়ীদের আরও বড় বড় কনসার্ন আছে এটার সাথে। ফর এক্সাম্পল, আচ্ছা, এবং এটা বহু বছর ধরে চলছে। আপনি যদি ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স সাইডে যান, বা ওভারঅল ট্যাক্স ইয়েতে ধরেন আপনি ট্যাক্স এবং ভ্যাট, যেটা ধরা হয় যে গত কয়েক বছরে ধাপে ধাপে ইনকাম ট্যাক্স রেটটা একটু কমানো হয়েছিল কর্পোরেট, এটা অ্যাজ লো অ্যাজ কারো কারোর জন্য 22.5%-ও এসছে। কিন্তু আপনি যদি একটা কোম্পানিকে অপারেট করতে গিয়ে তাকে যে সব ধরনের ট্যাক্স দিতে হয়, এআইটি, অ্যাডভান্স ট্যাক্স, বছর শেষে কর্পোরেট ট্যাক্স, ভিএটি,
সব কিছু মিলালে দেখা যায় যে টোটাল ট্যাক্স ইনসিডেন্স এটা অনেক হাই বাংলাদেশে, এবং বলে অনেক ট্যাক্স এক্সপার্টরা বলে, যারা অডিটর বা একেবারে কোর ট্যাক্স এক্সপার্টিজ নিয়ে তার যাদের আছে, যে 42-43%-এর কম না সবগুলো যদি আপনি একসাথে করেন। তো এত হাই ট্যাক্স দিয়ে আপনার একটা ব্যবসাকে অন্যান্য খরচ মিটিয়ে বাংলাদেশে অপারেট করা তো খুব ডিফিকাল্ট, এবং তখন হয় কি, হয় তারা একটা ব্যবসায়িক ফিজিবিলিটিটা বার্ডেন্ড হয়ে যায়, অথবা কর ইনকাম লুকানোর দিকে চলে যায়, এবং ওই যে কর কমপ্লায়েন্স, সেই কর কমপ্লায়েন্স কালচারটা গড়ে উঠতে সেটাও বাধাগ্রস্ত হয়। এর সাথে সাথে আপনার আরও আছে হলো আমার ভ্যাটে মাল্টিপল ভ্যাট রেট। পৃথিবী জুড়ে বাংলাদেশের মতো দেশে এই ধরনের অর্থনীতিতে একটা সিঙ্গেল ভ্যাট রেট থাকে, যাতে এবং সেটা ট্রুলি ভ্যালু এডিশনের উপর হয়, ট্রানজ্যাকশন ভ্যালুর উপর না। আমাদের অনেক ক্ষেত্রেই এটা ট্রানজ্যাকশন ভ্যালুর উপর হয়ে যায়, যেটা ভ্যালু এডেড হয় না। আর কাস্টম সাইডে আপনার মিনিমাম ট্যারিফ ভ্যালু একটা প্রভিশন আছে, এটা কিন্তু ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন বা WTO এই প্রিন্সিপালগুলোর সাথে কনফ্লিক্ট করে, এবং যার ফলে প্রায় ভ্যালুয়েশন নিয়ে ডিসপিউট হয়, এবং ভ্যালুয়েশন নিয়ে ডিসপিউট হতে গিয়ে একটা যে আমদানি বা রপ্তানির যে ক্লিয়ারেন্স, সেটা আনপ্রেডিক্টেবল সময়ের জন্য আটকিয়ে থাকে। এবং ব্যবসায় আপনারা জানেন একটা মানে টাইমিং এবং সার্টেনটি, টাইমিংয়ের যে একেবারে ক্ল্যারিটি, এটা ব্যবসার জন্য টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সো আমাদের কিন্তু আরও বড় বড় জিনিস আছে, এর সাথে ইনসেন্টিভ। এটা ঠিক যে ইনসেন্টিভ বছরের পর বছর চলতে পারবে না, কিন্তু এটাও ঠিক, এটা যখন ফেজ আউট করবেন হঠাৎ করে করা যাবে না, আপনাকে একটা রোড ম্যাপ দিয়ে সময় দিয়ে করতে হবে। জি, আমরা আবার আসবো, বিরতির সময় হয়েছে। দর্শক, বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বাজেটের 16 আনা অনুষ্ঠানে। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আমরা আবারও জনাব রিজওয়ানুর রহমান কাছে যেতে চাই। জনাব রিজওয়ান, আপনার কাছে যেটি জানতে চাইবো যে সরকার বলছে যে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে বাজেটের পরে, বা সরকারের যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, কিন্তু সরকার যেভাবে বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে, এবং ঋণের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে গত 9 মাসে 57% বেড়েছে, তাহলে আসলে মানে বিনিয়োগ আসবে কোত্থেকে? বেসরকারি খাত আসলে চাঙ্গা হবে কিভাবে? আপনাকে ধন্যবাদ। আসলে আপনাদের এটা সম্পূর্ণ ল্যাক অফ কোঅর্ডিনেশন। আসলে 9 মাসে কিন্তু আপনি একটা সরকারকে মোটামুটি বুঝে নিতে পারেন তারা কেমন করছে কেমন করছে না। কিছু কিছু জায়গায় তাদের কিন্তু ইনোসেন্ট কিছু উদ্বেগ আছে, কিন্তু আপনার উদ্বেগ যখন ইমপ্লিমেন্টেড না হয়, তখন কিন্তু আপনি সেটা উদ্বেগটা কতখানি ইনোসেন্ট বা কতখানি না, সেটা আপনি মানে ওইভাবে ভেরিফাই করতে পারছেন না। আমার পয়েন্টটা এখানে ইজ ক্লিয়ার, যে আপনি এখানে দেখা যাচ্ছে যে পিওর ল্যাক অফ কোঅর্ডিনেশন। আপনি বিদেশে গিয়ে LNG চুক্তি করে ফেলছেন, আর এখানে আপনার কি বলে বিদ্যুৎ মন্ত্রণালয় সেটা জানে না। এটা আমি বলছি না, এটা আমি নিউজে দেখেছি। আমি দেখেছি মিনিস্ট্রি অফ পাওয়ার অ্যান্ড এনার্জি বলেছে যে আমরা এই ব্যাপারে কিছু জানি না, আর আমরা বিদেশে গিয়ে চুক্তি করে ফেলেছি। এটার মানে কি? এটা আমি বলছি না এখানে উদ্বেগটা খারাপ, অবশ্যই ভালো উদ্বেগ। আমাদের LNG ভবিষ্যতে আসবে, 5 বছর পরে না 20 বছর পরে আনবেন, ঠিক আছে, আপনি আনেন, অসুবিধা নেই, কিন্তু আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানে না, এই ব্যাপারটা একটা হাস্যকর হয়ে গেল না? এগুলো হলে আমাদের মধ্যে প্রশ্ন জাগে। এখন আপনি বলছেন যে বাজেটের পরে ব্যবসায়ী পরিবেশ ভালো হবে। এগেন, ব্যবসার পরিবেশ ভালো হবে কি হবে না সেটা যারা বাজেট ঘোষণা করবে তারা কেন বলবে? আমি ব্যবসায়ী, আমি বলবো, আপনি তো আমাদের থেকে শুনবেন। এই জিনিসটা যদি আপনারা এই মাইন্ডসেটে যদি না আসতে পারেন, ব্যবসায়ীদেরকে ব্যবসা নিয়ে অ্যাডভাইস করতে দেন, অর্থনীতিবিদরা অর্থনীতি নিয়ে কথা বলুক, আপনারা সরকার আপনারা পলিসি নিয়ে কথা বলেন, আমরা কিভাবে ব্যবসা করব, আমাদের পরিবেশ কেমন হবে, এটা আপনারা কমেন্ট করে নেন, লেট আস কমেন্ট। সাংবাদিকরা আমাদেরকে প্রশ্ন করবে, আমরা বলবো। আমাদের ল অ্যান্ড অর্ডার ইজ স্টিল কোয়েশ্চেন মার্ক, বিগ কোয়েশ্চেন মার্ক আফটার 9 মান্থস। ইনিশিয়ালি এটা ভয়াবহ ছিল, এখন এটা ভয়াবহ না, বাট ইট ইজ আ ম্যাসিভ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে আমার চেঞ্জ করতে হলে আমার করণীয় কি? আমার পুলিশের মধ্যে এখনো কনফিডেন্সটা আসেনি, এটা আমার ব্যক্তিগত মতামত। পুলিশে যদি কনফিডেন্স না যদি আসতো, তাহলে কেন পথে পথে আমরা সেনাবাহিনী মোতায়েন করতে হচ্ছে? কেন তাদেরকে ম্যাজিস্ট্রেরি পাওয়ার দিতে হচ্ছে এতদিন ধরে, মাসকে মাস? এখন দেখছি যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। স্বাভাবিক, এইসব জিনিসপত্র আমাদের মধ্যে অনেক প্রশ্ন জায়গায়। যদি সিচুয়েশন যদি ভালোই হয়, সেনাবাহিনী মাঠে কেন? ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ কেন সেনাবাহিনী করছে? এই জিনিসগুলো এবং এখনো আন্দোলন হচ্ছে, দাবি দেওয়া এবং প্রতিদিনই আসলে আন্দোলন হচ্ছে। জনাব রিজওয়ানুর রহমান, আমরা
খুবই দুঃখিত, আসলে আমরা একেবারে শেষের দিকে। আমরা 1 মিনিটের জন্য একটু জনাব রিয়াজ আপনার কাছে শুনতে চাই যে এই যে ঋণ ব্যবস্থাপনা, বিশেষ করে সরকারের ঘাটতি বাজেটটা আসলে কিভাবে মোকাবেলা করবে বা ম্যানেজ করবে এবার। প্রথম কথা হলো আমার আয় বুঝে বাজেট বা আমি কতটুকু ফাইন্যান্স মোবিলাইজ করতে পারবো সেটাকে মাথায় রেখে বাজেট করতে হবে। বাজেট আরও কিছু জিনিসকে মাথায় রেখে করতে হবে। এবার খুব বড় কিছু ইম্পর্টেন্ট জিনিস, একটা হলো ইনফ্লেশন যাতে কোনোভাবেই না বাড়ে, মনিটারি পলিসির এগেনস্টে যাতে বাজেট বিইং আ ফিসক্যাল ইনস্ট্রুমেন্ট কোনোভাবেই না যায়, এটাকে যেভাবে মাথায় রাখতে হবে সেইভাবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং আমার যে অলরেডি ঋণ, আপনি জানেন 7 বছরে বৈদেশিক ঋণ ডাবল হয়েছে, সো আমার খুব বেশি স্পেস ওখানে নাই। আমার বর্তমান অর্থনীতিতে রেভিনিউ মোবিলাইজেশনের স্পেস কতটুকু আছে এইটাকে মাথায় রেখে আমার এইবারের ব্যয় ঠিক করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মাসুর রিয়াজ আপনাকে, আপনি আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। জনাব রেজওয়ানুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি যুক্ত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আবারও দেখা হবে আগামীকাল। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।